ময়মনসিংহে প্লাবিত নতুন নতুন গ্রাম, শেরপুরে পানি কমে আসায় স্পষ্ট হচ্ছে ক্ষত চিহ্ন। জামালপুরে শহর রক্ষা বাঁধে ভাঙন। অধ্যাপক আলী রিয়াজকে প্রধান করে 9 সদস্যের পূর্ণাঙ্গ সংবিধান সংস্কার কমিশন গঠন, প্রজ্ঞাপন জারি। 90 দিনের মধ্যে দিতে হবে প্রতিবেদন। বিশ্বের প্রভাবশালী মুসলিম ব্যক্তিত্বের তালিকায় ডক্টর মোহাম্মদ ইউনূস রয়েছেন শীর্ষ 50-এ, জায়গা পেলেন আরও 2 বাংলাদেশি। বিদেশে বসে ষড়যন্ত্রের মাধ্যমে দেশে অস্থিরতার চেষ্টা করছেন শেখ হাসিনা, অভিযোগ বিএনপি। দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি। লালমনিরহাটে নির্বাহী ম্যাজিস্ট্রেট উর্মি সাময়িক বরখাস্ত, রংপুরে শহীদ আবু সাইদকে নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি। এবং 3 মামলায় 48 বছরের কারাদণ্ড কাঁধে নিয়েও বহাল তবিয়তে 16 বছর পার করেন ওরিয়ন গ্রুপের মালিক ওবায়দুল, এখনো ঝুলছে 14টি মামলা। দেখছিলেন সংবাদ শিরোনাম, সঙ্গে আছি আমি শাহজাহান মনি। বানের পানিতে ডুবছে ময়মনসিংহ, পরিস্থিতির আরও অবনতি হয়েছে। প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা, বন্ধ রান্নাবান্না, সুপেয় পানির সংকট চরমে। এদিকে নেত্রকোনা ও শেরপুরে পানি কমলেও কমেনি ভোগান্তি। বেশিরভাগ এলাকা যোগাযোগ বিচ্ছিন্ন, নেই বিদ্যুৎও। বন্যা কবলিত এলাকায় দেখা দিয়েছে ডায়রিয়া, নিউমোনিয়া সহ নানা ধরনের রোগ। সহকর্মীদের পাঠানো তথ্য চিত্রে টুম্পা আফরোজের ডেস্ক রিপোর্ট। ময়মনসিংহের হালুয়াঘাট, ধোবাউড়া ও ফুলপুর উপজেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। এদিকে নেত্রকোনা ও শেরপুরে পানি কমলেও পানিবন্দী লাখো মানুষ। ময়মনসিংহে উজানের পানি নেমে নতুন নতুন এলাকার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। টানা 4 দিনের পানিতে ভোগান্তি বেড়েছে মানুষের। পানিবন্দী হয়ে আছেন 1.5 লক্ষাধিক মানুষ। ঘরবাড়িতে পানি ওঠায় বন্ধ রয়েছে রান্নাবান্না। বিশুদ্ধ খাবার পানির চরম সংকট দেখা দিয়েছে। প্রশাসনের পক্ষ থেকে সহযোগিতা না পাওয়ায় ক্ষোভ জানান বানভাসী মানুষ। খাওয়া খাদ্য করতেই না, রুগী গরো এই যে পানি লাগে আনি করতেই না। 2 দিন ধরে আমরা বাড়ি ঘরে পানি, বাড়ি ঘর থাকতে পারি না, ঘরে ধরে থাকতে পারি না। সবকিছু তলে এসে গরু বাছুরলে এখন রাস্তা আসি। 2-1টা গ্রাম ছাড়া সমস্ত গ্রাম পানির নিচে। এটা ওই উত্তরের পানিটা সম্পূর্ণ এই এলাকায় প্রবাহিত হচ্ছে। নেত্রকোনায় অতি ভারী বৃষ্টিপাত ও উজানের ঢলে জেলার দুর্গাপুর কলমাকান্দার পরে নতুন করে পূর্বধলা উপজেলার জারিয়া, ঘাগড়া ও ধলামুলগাঁও ইউনিয়নের 18টি গ্রাম প্লাবিত হয়েছে। জেলায় এখন 43 গ্রামের 28,000 মানুষ পানিবন্দী অবস্থায় আছেন। শেরপুরে কয়েকটি নদীর পানি কমতে শুরু করলেও এখনো পানিবন্দী রয়েছেন লাখো মানুষ। নালিতাবাড়ি ও ঝিনাইগাতির বেশিরভাগ এলাকায় যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে, নেই বিদ্যুৎও। এদিকে বন্যার পানিতে এ পর্যন্ত প্রাণ গেছে 8 জনের। দেখা দিয়েছে ডায়রিয়া, নিউমোনিয়া সহ নানা ধরনের রোগ। ভারী বর্ষণে জামালপুরের পুরাতন ফেরিঘাট এলাকায় ব্রহ্মপুত্র নদের শহর রক্ষা বাঁধে ভাঙন দেখা দিয়েছে। ভাঙনের ঝুঁকিতে জামালপুর ময়মনসিংহ মহাসড়ক, সেতু, বসতবাড়ি সহ রয়েছে অনেক স্থাপনা। টুম্পা আফরোজ, নিউজ ডেস্ক, দেশ টিভি। রাষ্ট্রবিজ্ঞানী আলী রিয়াজকে প্রধান করে 9 সদস্যের পূর্ণাঙ্গ সংবিধান সংস্কার কমিশন গঠন করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। সোমবার মন্ত্রী পরিষদ সচিব মাহবুব হোসেনের সই করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, কার্যকর গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে সংবিধান পর্যালোচনা ও মূল্যায়ন করে প্রয়োজনীয় সুপারিশ সহ প্রস্তুত করতে এ কমিশন গঠন করা হলো। কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক সুমাইয়া খায়ের। এছাড়া সদস্য হিসেবে রয়েছেন সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট ডক্টর শরীফ ভুইয়া, আর শিক্ষার্থী প্রতিনিধি হিসেবে থাকছেন মাহফুজ আলম। কমিটি আগামী 90 দিনের মধ্যে প্রতিবেদন জমা দেবেন। বিশ্বের সবচেয়ে প্রভাবশালী মুসলিমদের তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জর্ডানের রাজধানী আম্মান ভিত্তিক প্রতিষ্ঠান দ্য রয়্যাল ইসলামিক স্ট্র্যাটেজিক স্টাডিজ সেন্টার এ তালিকা প্রকাশ করেছে। ধর্মীয় চিন্তা ভাবনা এবং রাজনৈতিক নেতৃত্বের বিষয়গুলো গুরুত্ব দেওয়া হয়। এ তালিকায় ডক্টর ইউনূস ছাড়াও রয়েছেন আরও 2 জন বাংলাদেশি।
আইন ও সালিশ কেন্দ্রের প্রতিষ্ঠাতা সদস্য ডক্টর হামিদা হোসেন এবং আইনজীবী ও মানবাধিকার কর্মী ডক্টর রাজিয়া সুলতানা। তিনি দীর্ঘদিন ধরে রোহিঙ্গাদের নিয়ে কাজ করছেন। বিতর্কিত কর্মকাণ্ডের অভিযোগে লালমনিরহাটের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসসুম উর্মিকে সাময়িক বরখাস্ত করেছে জনপ্রশাসন। এক প্রজ্ঞাপনে তাকে ওএসডি করে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানানো হয়েছে। এদিকে লালমনিরহাটের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসসুম উর্মির শাস্তির দাবিতে বিক্ষোভ করেছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ও তার পরিবারের সদস্যরা। সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের ১ নম্বর গেটে মানববন্ধন করে তারা। অবিলম্বে চাকরি থেকে অব্যাহতি সহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন শিক্ষার্থীরা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে শহীদ আবু সাইদকে সন্ত্রাসী আখ্যা দিয়ে ফেসবুকে পোস্ট করেন উর্মি। এছাড়া প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসকে নিয়েও আপত্তিকর মন্তব্য করেন তিনি। শেখ হাসিনা আবারও ক্ষমতায় ফিরতে নানা ষড়যন্ত্র করছেন বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক। দেশকে স্থিতিশীল করতে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিও জানান তিনি। এদিকে অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগের দোসরদের পুনর্বাসন করছে বলে অভিযোগ করেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। ফখরুল ইসলামের রিপোর্ট। জাতীয় প্রেস ক্লাবে ছাত্র জনতার অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ আগামী নির্বাচন ও তারেক রহমান শীর্ষক আলোচনা সভায় অংশ নেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক। তার অভিযোগ, শেখ হাসিনা ষড়যন্ত্র করে আবারও ক্ষমতায় ফেরার পরিকল্পনা করছেন। দেশে স্থিতিশীলতা নিশ্চিতে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি জানান তিনি। একটা যৌক্তিক সময়ের মধ্যে একটা নির্বাচনের রোড ম্যাপ দেওয়া উচিত, কারণ এই রোড ম্যাপ দিলেই জনগণ বিশ্বাস করবে এটা 111 সরকার নয়, এটা ছাত্র জনতার রক্তের বিনিময়ে অর্জিত সরকার। নির্বাচিত সরকারের হাতেই জনগণ রাষ্ট্র সংস্কার চায় উল্লেখ করে ফারুক বলেন, মানুষের আস্থা ফেরাতে নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা করতে হবে। হাসিনা এখনো বাংলাদেশের ক্ষমতায় আসার জন্য আরেকটি ষড়যন্ত্র শুরু করেছে। তাই এখানে বক্তাদের কথার সাথে জনগণের কথা এক, আওয়ামী লীগকে নিষিদ্ধ করতেই হবে। এদিকে রাজধানীর এলিফ্যান্ট রোডে ডেঙ্গু চিকিৎসা ও প্রতিরোধে সচেতনতা বাড়াতে লিফলেট বিতরণ কর্মসূচিতে অংশ নেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এই সময় অন্তর্বর্তীকালীন সরকার আওয়ামী লীগকে পুনর্বাসিত করছে বলে অভিযোগ করেন তিনি। এখনো যারা গণতন্ত্রের সুফল ভোগ করেছেন, আন্দোলন এবং বিপ্লব জুলাই আগস্টের হয়ে অ্যাডভাইজার হচ্ছেন, বিভিন্ন পদে যাচ্ছেন, তারা যখন এই ধরনের বার্তা দেয় তখন এটা সাংঘাতিক ধরনের একটা মরণঘাতী বার্তা জনগণের সাথে দিচ্ছেন যে স্বৈরাচার তাদের পুনর্বাসনের যখন বার্তা তারা দেয়। শেখ হাসিনা ভারতে বসে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রে লিপ্ত বলেও অভিযোগ করেন রিজভী। ফখরুল ইসলাম, দেশ টিভি, ঢাকা। বাংলাদেশের মানুষ সাম্প্রতিক সময়ে যেভাবে ইসলাম চর্চার সুযোগ পাচ্ছে, অতীতে তা পাওয়া যায়নি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামাতে ইসলামীর সহকারী সেক্রেটারি মাওলানা রফিকুল ইসলাম খান। সোমবার সন্ধ্যায় কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে দেবিদ্বার সোসাইটি ঢাকার এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি বলেন, এই সুযোগকে কাজে লাগিয়ে আগামী দিনে নেতৃত্বের উপযোগী হিসেবে প্রত্যেক নেতাকর্মীকে প্রস্তুত হতে হবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ হওয়া অনেকের লাশ গুম করা হয়েছে, অনেকের লাশ পুড়িয়ে ফেলা হয়েছে জানিয়ে তিনি বলেন, হাসপাতালের মর্গে এখনো অনেক মানুষ তাদের স্বজনদের লাশ খুঁজে বেড়াচ্ছেন। এ সময় বাংলাদেশ জামাতে ইসলামী ইউরোপের মুখপাত্র ও ইন্টারন্যাশনাল জুরিস্ট ইউনিয়ন লন্ডনের ইনচার্জ ব্যারিস্টার আবু বকর মোল্লাকে আয়োজকদের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়। এখনো অনেক মানুষ, অনেক বাপ তার ছেলের লাশের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে আহাজারি করছেন। অনেক স্ত্রী তার স্বামীর লাশের জন্য ঢাকা মেডিকেল কলেজের হাসপাতালের মর্গে আহাজারি করছেন, কিন্তু ওনারা লাশ কোনোদিন আর পাবেন না। তার লাশ গণকবর দেওয়া হয়েছে, লাশ পুড়িয়ে ফেলা হয়েছে, সুতরাং এই লাশ আর কোনোদিন পাওয়া যাবে না, সংখ্যা হয়তো বাড়তেই থাকবে। জুলাই আগস্ট আন্দোলনে নিহত 737 জন আর আহত হয়েছে 22,907 জন।
এমনটাই জানালেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। সোমবার বিকেলে সচিবালয়ে এক ব্রিফিংয়ে তথ্য তুলে ধরেন তিনি। উপদেষ্টা বলেন, নিহত ও আহতদের তালিকা প্রণয়নে গঠিত কমিটির তথ্য মতে 737 জন নিহতের তথ্য পেয়েছে মন্ত্রণালয়। এর সঙ্গে শিক্ষার্থীদের দাবি অনুযায়ী 1500 জনের তালিকা মিলিয়ে দেখা হবে। ডিসি ও সিভিল সার্জন পর্যায়েও তথ্য চাওয়া হয়েছে বলে জানান উপদেষ্টা। আজ পর্যন্ত আমাদের যে তথ্য আমাদের কাছে যেটা আছে সেখানে 730 জন নিহত হয়েছে। এগুলো যাচাই করা আমাদের। ছাত্রদেরও কিছু তথ্য আছে প্রায় 1500-এর উপরে, সেগুলো আমরা তাদের সাথে আমাদের সমন্বয় করছি। আহতের মধ্যে হলে প্রায় 23,000-এর মতো। আগামী 2 সপ্তাহের মধ্যে একটা গ্রুপ ডাক্তার আসতে পারে, বিশেষ করে যারা পা হাত ইঞ্জুরিগুলি বেশি হয়েছে, পিঠের ইঞ্জুরি হয়েছে, এগুলোর ক্ষেত্রে তারা অর্থোপেডিকের এরা আসলে আমরা সেখানে আরেকটা সুযোগ আমরা হয়তো করতে পারব। বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলার ডেথ রেফারেন্স ও আপিল দ্রুত শুনানির উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট আসাদুজ্জামান। মামলাটির আপিল শুনানির অগ্রগতি বিষয়ে সোমবার নিজ কার্যালয়ে সাংবাদিকদের কথা জানান তিনি। বলেন, এখন পর্যন্ত 19টি আপিল দায়ের হয়েছে, যদিও আপিলের পেপার বুক এখনো প্রস্তুত হয়নি। চাঞ্চল্যকর মামলা হওয়ায় অগ্রাধিকারের ভিত্তিতে পেপার বুক হওয়া উচিত, তা না হলে বাদী বিবাদী উভয়ই ন্যায় বিচার থেকে বঞ্চিত হবে বলেও মন্তব্য করেন তিনি। 2019 সালের 6 অক্টোবর রাতে বুয়েটের শেরেবাংলা হলে আবরারকে পিটিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় 19 জনকে আসামি করে 7 অক্টোবর চকবাজার থানায় হত্যা মামলা করেন আবরারের বাবা বরকতুল্লাহ। আলোচিত এ মামলায় 20 জনকে মৃত্যুদণ্ড ও 5 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত। আসামিদের সবাই বুয়েট শাখা ছাত্রলীগের নেতাকর্মী। অর্থ আত্মসাৎ, অর্থ পাচার এবং অবৈধ উপায়ে সম্পদ অর্জনের পৃথক 3 মামলায় 48 বছরের কারাদণ্ড কাঁধে নিয়েও বহাল তবিয়তে আছেন ওরিয়ন গ্রুপের মালিক ওবায়দুল করিম। মামলার নথি গায়েব ও শুনানি পেছানোর কূটকৌশলে পার করেছেন 16 বছর। সাজা ঘোষণার 3টি সহ তার বিরুদ্ধে মোট রয়েছে 14টি মামলা। এর মধ্যে ওরিয়েন্টাল ব্যাংকের 488 কোটি 50 লাখ টাকা আত্মসাতের অভিযোগে মামলা হয় 11টি। আইনজীবীরা বলছেন, ক্ষমতার দাপট দেখিয়ে পার পেলেও পালিয়ে বেড়ানোর সুযোগ নেই। শাহাদাত নিশাদের ধারাবাহিক প্রতিবেদনের আজ দেখুন দ্বিতীয় পর্ব। জালিয়াতি ও প্রতারণার অভিযোগে ব্যাপক সমালোচিত ওরিয়ন গ্রুপের চেয়ারম্যান ওবায়দুল করিম 2007 সালে তত্ত্বাবধায়ক সরকারের আমলে শীর্ষ দুর্নীতিবাজের তালিকায় ছিলেন 2য় স্থানে। ওবায়দুল করিমের বিরুদ্ধে ওরিয়েন্টাল ব্যাংকের 6 কোটি 70 লাখ টাকা আত্মসাতের অভিযোগে 2007 সালের ফেব্রুয়ারিতে মতিঝিল থানায় মামলা করে দুদক। বিচার কাজ শেষে একই বছরের 27 ডিসেম্বর এক রায়ে ওবায়দুল করিমের যাবজ্জীবন কারাদণ্ড দেয় বিশেষ জজ আদালত। এই রায় বাতিল চেয়ে 2008 সালে হাইকোর্টে আবেদন করলেও দুদকের আপিলে ওবায়দুল করিমকে বিচারিক আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেন আপিল বিভাগ। প্রায় 1 বছর পর 2010 সালের 9 ডিসেম্বর নথিপত্র পৌঁছায় নিম্ন আদালতের বিচারিক আদালতে। আরেক মামলায় 13 বছর সশ্রম কারাদণ্ড দেয় বিশেষ জজ আদালত 9। সেবারও ওবায়দুল করিমকে বিচারিক আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়। 7টি চেকের মাধ্যমে বিদেশে 2 কোটি টাকা পাচারের অভিযোগে 2007 সালের 10 অক্টোবর গুলশান থানায় মামলা করেন দুদকের উপপরিচালক সৈয়দ ইকবাল হোসেন। এই মামলার বিচার কাজ শেষে 2008 সালের 13 আগস্ট বিশেষ আদালতের রায়ে 5 বছরের কারাদণ্ড হয়। জালিয়াতি ও প্রতারণার মাধ্যমে ওরিয়েন্টাল ব্যাংকের প্রায় 488 কোটি 50 লাখ টাকা আত্মসাতের অভিযোগে ওই ব্যাংকের সাবেক চেয়ারম্যান ও ওরিয়ন গ্রুপের চেয়ারম্যান ওবায়দুল করিমের বিরুদ্ধে 2007 সালের 1 ফেব্রুয়ারি 11টি মামলা হয় তেজগাঁও থানায়। ওবায়দুল করিম ওই ব্যাংকের চেয়ারম্যান থাকা অবস্থায় জালিয়াতির মাধ্যমে ভুয়া হিসেব খুলে বংশাল, নবাবপুর, মিরপুর, কারওয়ানবাজার সহ রাজধানীর কয়েকটি শাখা থেকে এ টাকা আত্মসাৎ করেন। এসব রায়ে মোট 48 বছরের সাজা মাথায় নিয়েও শেখ হাসিনার আশীর্বাদে আদালত পাড়ায় কিছু অসাধু লোকজনের মাধ্যমে বিচারিক আদালত থেকে গায়েব করে দেয় মামলার নথিপত্র। কোনো আসামিকে যদি রিট করতে হয় বা চ্যালেঞ্জ করতে হয় তাহলে তাকে বিচারিক আদালতে আত্মসমর্পণ করতে হবে এবং যাবজ্জীবন রায় হলে অবশ্যই জেলে যেতে হবে বলে জানান ডেপুটি অ্যাটর্নি জেনারেল নূর মোহাম্মদ আজমি। অ্যাপিলেট আদালত সেটা দেখবেন যে মানে কি হবে না হবে, কিন্তু যেহেতু তিনি অ্যাপিল করেন নাই, আমরা জেনেছি তিনি অ্যাপিল না করে রিট করেছেন, রিটও এটা খারিজ হয়ে গিয়েছে।
তো সুতরাং আপিল না করেন তো সুতরাং তার একটাই অপশন, সেটা সাজা খাটতে হবে। স্বৈরাচার সরকারের আমলে ক্ষমতার দাপট দেখিয়ে চললেও একজন যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি বাইরে থাকার সুযোগ নেই বলে জানান এই আইনজীবী। কোর্টের যে কর্মচারী বা কর্মকর্তা যারা আছে ওদেরকে প্রভাবিত করে, ওদেরকে প্রেশারাইজ করে বা ওদেরকে ঘুষ দিয়ে, সোজা কথা আমরা যদি বলি, এই ফাইলটা ওদের জন্য সরিয়ে রেখেছেন। তো এটা আমার মনে হয় না এই ফাইলটা খুঁজে পাওয়া খুব বেশি ডিফিকাল্ট হবে। ফ্যাসিস্ট শেখ হাসিনার সুবিধাভোগী হওয়ায় ওবায়দুল করিম সাজাপ্রাপ্ত হয়েও মামলার নথি গায়েব করেছে বলে জানান আইনজীবীরা। গত 15 বছর সেটা ছিল না আওয়ামী লীগ বা শেখ হাসিনার সমর্থন পুষ্ট ব্যক্তিবর্গের ক্ষেত্রে সেই আইনের প্রয়োগ আমরা দেখিনি। আইনের বেড়াজাল থেকে দেশের এসব লুটপাটকারীরা যেন কোনোভাবেই বের হতে না পারে, এমন প্রত্যাশা এই আইনজীবীর। শাহাদাত নিশাদ, দেশ টিভি, ঢাকা। দেখছেন সংবাদ সকাল। জিডিপি প্রবৃদ্ধি ও মূল্যস্ফীতির তথ্য রাজনৈতিক, তাই সঠিক পরিসংখ্যান নিশ্চিতে বিবিএস এর জন্য স্থায়ী নীতিমালা করার কথা জানিয়েছেন পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিদ উদ্দিন মাহমুদ। একনেক সভা পরবর্তী ব্রিফিংয়ে কথা বলেন তিনি। সভায় প্রায় 24,412 কোটি 94 লাখ টাকার 4টি প্রকল্পের অনুমোদন দেয় একনেক। সোমবার সকালে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত একনেক সভায় এসব প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। এনআই নাহিদের রিপোর্ট। অন্তর্বর্তী সরকারের দ্বিতীয় জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেকের সভা বসে তেজগাঁওয়ের প্রধান উপদেষ্টার কার্যালয়ে। এতে সভাপতিত্ব করেন ডক্টর ইউনুস। এদিন 24,412 কোটি 94 লাখ টাকার 4টি প্রকল্পের অনুমোদন দেন তিনি। এ সময় সাসেক সড়ক সংযোগ প্রকল্প 2, হাটিকামরুল থেকে রংপুর মহাসড়ক 4 লেনে উন্নতিকরণ, রিলিজিয়ান্ট আরবান অ্যান্ড টেরিটোরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্ট, কালুরঘাটে কর্ণফুলী নদীর উপর একটি রেল কাম রোড সেতু নির্মাণ প্রকল্প সহ অনুমোদন দেওয়া হয় কক্সবাজারের মাতারবাড়িতে পোর্ট ডেভেলপমেন্ট প্রকল্প। প্রকল্প ব্যয়ে সরকারি তহবিল থেকে 7,746 কোটি 66 লাখ টাকা, প্রকল্প ঋণ সহায়তা থেকে 16,012 কোটি 33 লাখ টাকা এবং বাস্তবায়নকারী সংস্থা থেকে 653 কোটি 95 লাখ টাকা বরাদ্দ রাখা হয়। সভা শেষে এসব প্রকল্পের বিষয়ে গণমাধ্যমকে ব্রিফ করেন পরিকল্পনা ও শিক্ষা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ। কর্ণফুলী নদীর উপর কালুরঘাট রেল এবং সেতু একত্রে তৈরি করা। জিডিপি প্রবৃদ্ধি ও মূল্যস্ফীতির মধ্যে রাজনৈতিক প্রভাব আছে উল্লেখ করে এ উপদেষ্টা বলেন, এসব তথ্যের স্বচ্ছতায় পরিসংখ্যান বিভাগে করা হবে নতুন নীতিমালা। আমি চাই এবং আমরা পরিসংখ্যানের একটা নতুন নীতি তৈরি করতে চাচ্ছি, যেটা যেতে হবে উপদেষ্টা কমিটিতে পাস হতে হবে। বিবিএস এর সক্ষমতা তো একদম খুব ভালো নয়। সক্ষমতার অভাবে হয়তো পরিসংখ্যান বা অত পরিসংখ্যান ভালোভাবে সংগ্রহ করা যায় না বলে এক ধরনের দুর্বলতা আছে। সোমবার একনেক বৈঠকে ব্যয় বৃদ্ধি ছাড়া আরও 7টি প্রকল্পের মেয়াদ বৃদ্ধির প্রস্তাব অনুমোদন করা হয়। এনআই নাহিদ, দেশ টিভি, ঢাকা। সেন্ট মার্টিন নিয়ে প্রশাসন থেকে যে নির্দেশিকা দেয়া হয়েছে তা নতুন কিছু নয় বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের পরিবেশ, বন ও জলবায়ু বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। সোমবার সচিবালয় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি কথা বলেন। উপদেষ্টা বলেন, সেন্ট মার্টিনে পর্যটকদের যেতে নিবন্ধন করা, রাতে থাকা নিষিদ্ধ করা এবং দ্বীপে একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের উপস্থিতি নিয়ে সিদ্ধান্ত নতুন কিছু না। অতীতে এ নিয়ে একাধিকবার উদ্যোগ নেওয়া হয়েছে, কিন্তু বাস্তবায়ন হয়নি। সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, পর্যটনের ব্যাপারে অংশীজনদের সাথে আলোচনা সাপেক্ষে সিদ্ধান্ত নেওয়া হবে। 9 সেপ্টেম্বর 2018 তারিখে একটি আন্তঃমন্ত্রণালয় সভা হয়। সেই সভাতে সিদ্ধান্ত হয় যে 1 মার্চ 2019 থেকে সেন্ট মার্টিন দ্বীপে শুধু দিনের বেলা পর্যটন চালু থাকবে, রাতের বেলা পর্যটকেরা ওখানে থাকতে পারবেন না। 2020 সালের 24 ফেব্রুয়ারি সেখানে তৎকালীন প্রধানমন্ত্রী যিনি মুখ্য সচিব ছিলেন তার নেতৃত্বে একটা সভা অনুষ্ঠিত হয়। সেই সভায় সিদ্ধান্ত হয় যে সেন্ট মার্টিন দ্বীপে প্রবেশের ক্ষেত্রে পর্যটকদেরকে রেজিস্টার করতে হবে। এই সিদ্ধান্ত নতুন কোনো আবিষ্কৃত কোনো সিদ্ধান্ত নয়। দেখছেন সংবাদ সকাল।
সরকার পতনের পর প্রশাসনের তৎপরতার অভাবে মেহেরপুর জেলায় ব্যাপকভাবে বেড়েছে মাদকের সরবরাহ। ভারত থেকে সীমান্ত পার হয়ে খুব সহজেই ঢুকছে ফেন্সিডিল, হিরোইন, গাঁজা সহ বিভিন্ন ধরনের মাদক। হাত বাড়ালেই মিলছে মাদক, ছয়লাভ অলিগলিতে। মাঝে মাঝে প্রশাসনের অভিযানে দু একজন মাদক ব্যবসায়ী ধরা পড়লেও বড় অংশই থেকে যাচ্ছে ধরা ছোঁয়ার বাইরে। ফলে মাদকের ভয়াল থাবায় ধ্বংসের মুখে যুব সমাজ। বিস্তারিত নাহিদ হাসান তিতাসের রিপোর্ট। মেহেরপুরে খুব সহজেই ঢুকছে ফেন্সিডিল, হিরোইন, গাঁজা সহ বিভিন্ন ধরনের মাদক, যা ছড়িয়ে পড়ছে কুষ্টিয়া, চুয়াডাঙ্গা সহ আশপাশের জেলাগুলোতে। গত 5 আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পর প্রশাসনের তৎপরতার অভাবে মেহেরপুর জেলায় ব্যাপকভাবে বেড়েছে মাদকের সরবরাহ। হাত বাড়ালেই মিলছে ফেন্সিডিল, হিরোইন, গাঁজা সহ বিভিন্ন ধরনের মাদক। মাঝে মাঝে প্রশাসনের অভিযানে দু একজন মাদক ব্যবসায়ী ধরা পড়লেও বড় অংশই থেকে যাচ্ছে ধরাছোঁয়ার বাইরে। ফলে মাদকের ভয়াল থাবাই ধ্বংসের মুখে এ অঞ্চলের যুব সমাজ। আমার মতন একটা লোককে দিয়ে দিল যে জিনিসটা যে 200 পানি 150 তোমাকে 20,000 কি 40,000 খরচ দেবো। দেখা যাচ্ছে আমি দেখলাম আমি নিয়ে একটা গাড়ি পাঠানো 10,000 টাকা দিই, পাঠিয়ে দিল, দেখা যাচ্ছে 30,000 টাকা আমার লাভ থেকে গেল। এরকম ধরনের কত লোক আছে, এরকম সিস্টেমে পাশা থাকে। যদি সিস্টেম হয় না হলে কোনোদিন আছে দেখা যাচ্ছে বিএসএফও জানতে পারে না, বিডারও জানতে পারে না, চুরি করেও কাজ করে, এরকম লোক আছে। যুব সমাজটা এত পরিমাণ নষ্ট দিকে আগে যাচ্ছে, আগে যে নিয়ন্ত্রণ ছিল মাদকের সেটা এখন নেই। ধরেন নেশা করি অনেক ক্ষতি হয়ে যাচ্ছে। তে আমি চাই যে ভারত থেকে যাতে এই ফেন্সিডাল কিংবা এক কথা মাদক জাতীয় জিনিস যাতে আমার বাংলাদেশে না আসে। বিশিষ্ট জনেরা বলছেন এই মাদকের হাত থেকে যুব সমাজ রক্ষায় দ্রুতই বাড়াতে হবে প্রশাসনের তৎপরতা। জনসাধারণের মধ্যেও সৃষ্টি করতে হবে সচেতনতা। এই যে পরিবর্তিত পরিস্থিতিতে প্রশাসন নিষ্ক্রিয় থাকার কারণে বর্ডার বেল্টে, গাংনীর বিশেষ করে সমস্ত সীমান্ত এলাকাতে মাদকের ব্যবসা একটা রমরমা ব্যবসায় পরিণত হয়েছে। আমরা মনে করি এটি এই মুহূর্তেই বন্ধ হওয়া উচিত। প্রশাসন সর্বস্তরেই আমাদের আবেদন থাকবে, জাতির স্বার্থে, এলাকার স্বার্থে, যুব সম্প্রসারের স্বার্থে এটি বন্ধ হওয়া দরকার। এদিকে বিগত কয়েক মাস প্রশাসনের তৎপরতা কমে যাওয়ার কথা স্বীকার করে পুলিশের এই কর্মকর্তা বলছেন, মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছেন তারা। নিয়মিত শুরু করেছেন অভিযানও। গত 3 মাসের রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনের কারণে একটু মাদক উদ্ধার স্থিমিত হয়ে গেলেও বর্তমানে আমরা সম্পূর্ণ তৎপর আছি এবং আমরা নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে যাচ্ছি। শুধু আশ্বাস নয়, দ্রুতই মাদকদ্রব্য নিয়ন্ত্রণে কঠোর ব্যবস্থা নেবে প্রশাসন। ধ্বংসের হাত থেকে রক্ষা পাবে যুব সমাজ, এমনটাই প্রত্যাশা সচেতন মহলের। নাহিদ হাসান তিতাস, দেশ টিভি। চাঁপাইনবাবগঞ্জ সদর এবং শিবগঞ্জ উপজেলা এলাকায় পদ্মা নদীর 5 কিলোমিটার এলাকা জুড়ে দেখা দিয়েছে তীব্র ভাঙন। নদীগর্ভে বিলীন 2 শতাধিক বাড়িঘর, স্কুল, কলেজ ও ফসলি জমি। আতঙ্কে অনেকেই ছাড়ছেন বাড়িঘর। স্থানীয়দের দাবি টেকসই বাঁধ নির্মাণের। সহকর্মী তারেক রহমানের প্রতিবেদন, জানাচ্ছেন আপন অপু। প্রতিনিয়ত ভাঙছে পদ্মার পার, বিলীন হচ্ছে বাড়িঘর, স্কুল, কলেজ। ভাঙনের মুখে আশ্রয় কেন্দ্র, ইউনিয়ন পরিষদ, কমিউনিটি ক্লিনিক, স্থানীয় বাজার সহ অনেক গুরুত্বপূর্ণ স্থাপনা। এমন পরিস্থিতি চাঁপাইনবাবগঞ্জ সদরের নারায়ণপুর ও শিবগঞ্জের পাঁকা ইউনিয়নের পদ্মা উপকূলের 5 কিলোমিটার জুড়ে। অনেকেই ভাঙন আতঙ্কে সরিয়ে নিয়েছে বাড়িঘর, অনেকেই সহায় সম্বল হারিয়ে থাকছেন ভাড়া বাসায়। আমার বাড়ি ভাঙা হয়ে গেছে 5 বার এ পর্যন্ত। এখন বাড়ি চলে গেছি, ধরেন যে বগলাউলির বাজারের কাছে বাড়ি করেছি। আবার ফের বাড়ি ঘরও ভেঙে গেছে, কেউ ঠিকার মাটিতে আছে, কেউ বা 2-1 কাঠা করতে পারবে বা খাইতে ঠিক মতন পাচ্ছে না। স্কুল, কলেজ, মাদ্রাসা, এতিমখানা, বহু প্রতিষ্ঠান এই বন্যার ভাঙনের কারণে বিলুপ্ত হয়ে গেছে। কোনটা গরু, কোনটা বকরি, কোনটা মানুষ, কোনটা খাওয়া দাওয়ার বিভিন্ন রকমের সমস্যা হচ্ছে। এখন পর্যন্ত এই অসহায় মানুষের পিছনে কোনো ব্যক্তি কিন্তু দাঁড়ায়নি। বিভিন্ন জায়গায় আবেদন করেও কোনো সুরাহা পাননি বলে জানান নারায়ণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। নদী ভাঙনে গোটা ইউনিয়নই নিশ্চিহ্ন হওয়ার শঙ্কা তার। স্থানীয়দের দাবি দ্রুত সময়ের মধ্যে টেকসই বাঁধ নির্মাণ করে ফসলি জমি সহ ঘরবাড়ি রক্ষার। পূর্বেও কিন্তু আমি পানি উন্নয়ন বোর্ডকে বলেছিলাম বা স্থানীয় যে ইউনোসারকেও বলেছিলাম, যদি অন্তত এই বালুটা সরিয়ে দেওয়া যায়, জানা আছে, তাহলে হয়তো পানির গতিটা যদি মুভমেন্ট চেঞ্জ হয় তাহলে হয়তো আমরা রক্ষা পেতাম। আবার নতুন ভাঙন শুরু হলো, তখন আমরা বলছিলাম যে যেহেতু প্রকল্প আপনারা পাঠাইছেন, সেক্ষেত্রে অস্থায়ীভাবে অন্তত কিছু জিও ব্যাগ বা পানির গতিটা যদি পরিবর্তন করা যায়, তাহলে এবারকার প্রাথমিক ভাঙনটা যদি রক্ষা যায়, তাহলে হয়তো আপনাদের ওই প্রকল্প অনুমোদন হয়ে আসলে হয়তো কাজ করবেন।
কিন্তু ওনাদের ও ধরনের কোনো সাড়া পাইনি। তো এদিকে ভাঙন কবলিত এলাকায় স্থায়ী বাঁধের জন্য প্রকল্প চেয়ে আবেদন করা হয়েছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। ভাঙন কবলিত মানুষের জন্য পুনর্বাসনের আশ্বাস উপজেলা প্রশাসনের। জেলা প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে সহযোগিতা করার জন্য পদক্ষেপ নিয়েছে। আমরা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাদের ক্ষতিগ্রস্তদের তালিকা করে আমরা ইতিমধ্যে মন্ত্রণালয়ে প্রেরণ করেছি এবং দ্রুতই চলে আসবে, আমরা সেগুলো বিতরণ করতে পারবো। এবং আমাদের উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আমাদের দুর্যোগকালীন যে একটা বরাদ্দ থাকে সেটাও আমরা দেওয়ার ব্যবস্থা অলরেডি কমপ্লিট হয়েছে। এখন আমরা তাদেরকে সহযোগিতা করব। 2018 সাল থেকে এই দুই ইউনিয়নে নদী ভাঙলেও নেওয়া হয়নি কার্যকর পদক্ষেপ, ফলে তীব্র আকার ধারণ করেছে ভাঙন। এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি এলাকাবাসীর। নিউজ ডেস্ক, দেশ টিভি। দেখছেন সংবাদ সকাল। গাজায় আগ্রাসনের 1 বছর আজ। এদিনেও হিংস্রতা দেখালো নেতানিয়াহু বাহিনী। গাজার উত্তরাঞ্চলের জাবালিয়া শরণার্থী শিবিরে আরও 17 ফিলিস্তিনিকে হত্যা করে তারা। এর মধ্যেই অকল্পনীয় দুর্ভোগ এবং ভয়াবহ ট্র্যাজেডি অবসানে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানিয়েছে জাতিসংঘ। আরো জানাচ্ছেন আফরিন মৌ। 2 বছরে গড়ালো গাজায় ইসরায়েলি আগ্রাসন। এর সময়ে নেতানিয়াহু বাহিনী হয়ে উঠেছে আরও আগ্রাসী। হিংস্রতায় নিজেরাই নিজেদের রেকর্ড ভেঙেছে অসংখ্যবার। যুদ্ধের বর্ষপূর্তির দিনেও নিরীহ গাজাবাসীর ওপর বর্বর হামলা চালায় তারা। গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী রোববার গাজার জাবালিয়ার শরণার্থী শিবিরে আকাশ ও স্থলপথে একযোগে হামলা চালায় আইডিএফ। যুদ্ধ শুরুর পর গাজাবাসীর আশ্রয় নেয়া এই শিবিরে তৃতীয়বারের মতো অভিযানের ঘটনা ঘটল। কোনো কিছু বুঝে ওঠার আগেই নিহত হয় বেশ কয়েকজন। রাতভর সেখানে বোমাবর্ষণ চলে, প্রাণ বাঁচাতে আশ্রয় শিবির ছাড়ছে মানুষ। মানুষ বাস্তুচ্যুত। আরবরা কোথায়? এখন আর আমাদের যাওয়ার কোনো জায়গা নেই। কোথায় যাব? সবখানেই বোমা বর্ষণ হচ্ছে। তারা যদি মারতে চায় একবারেই মেরে ফেলুক, আমাদের যাওয়ার আর কোনো জায়গা নেই। আগ্রাসনের 1 বছর পূর্ণ হওয়ার দিনে উপত্যকার বিভিন্ন এলাকায় হামাসের যোদ্ধাদের সঙ্গে মুখোমুখি লড়াইয়ের দাবি করেছে আইডিএফ। একই সঙ্গে সামনের দিনে হামলা জোরদারের প্রস্তুতির কথাও জানায় তারা। এর মধ্যে ইসরায়েলে রকেট হামলা চালিয়েছে হামাস। রোববার স্থানীয় সময় সকালে ছোড়া এসব রকেট প্রতিহতের দাবি করে আইডিএফ। হামলা পাল্টা হামলায় ভুক্তভোগী নিরীহ ফিলিস্তিনিরা। এমন পরিস্থিতিতে গাজায় যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছে অস্ট্রিয়ার পররাষ্ট্রমন্ত্রী। অকল্পনীয় দুর্ভোগ এবং ভয়াবহ ট্র্যাজেডির অবসান ঘটাতে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানিয়েছে জাতিসংঘ। এরই মধ্যে 2023 সালের 7 অক্টোবর ইসরায়েলে চালানো হামলাকে মহিমান্বিত বলে উল্লেখ করেছে হামাস। এক ভিডিও বার্তায় এই ইস্যুতে নিজেদের অবস্থান স্পষ্ট করে গোষ্ঠীটি। আফরিন মৌ, নিউজ ডেস্ক, দেশ টিভি। নারী টি-20 বিশ্বকাপে প্রথম ম্যাচে জয়, পরের বারে পরাজয়। হাতে থাকা 2 ম্যাচে খেলতে হবে ওয়েস্ট ইন্ডিজ ও সাউথ আফ্রিকার বিপক্ষে। বৃহস্পতিবারের উইন্ডিজ পরীক্ষার আগে নেট সেশনে পরিশ্রমে ব্যস্ত টাইগ্রেসরা। টুর্নামেন্টে টিকে থাকতে হলে যে ব্যাটারদের জ্বলে উঠতেই হবে। তৌসিফুল হাসানের রিপোর্ট। নারী বিশ্বকাপ শুরুর আগে ভালো খেলার প্রত্যাশা জানিয়েছিলেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। প্রথম ম্যাচে স্কটল্যান্ডকে হারিয়ে প্রত্যাশার পালে হাওয়া দিয়েছিলেন টাইগ্রেসরা। তবে দ্বিতীয় ম্যাচেই বেরিয়ে আসে আসল চেহারা। ইংল্যান্ডের বিপক্ষে সম্ভাবনা জাগিয়েও জয় হাতছাড়া হয় বাংলাদেশের। বৃহস্পতিবার তৃতীয় ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি বাংলাদেশ। এই ম্যাচকে সামনে রেখে সোমবার অনুশীলন করেছে নিগার সুলতানা জ্যোতিরা। ব্যাটিং এবং বোলিং উভয় বিভাগেই ঘাম ঝরিয়েছেন খেলোয়াড়রা। তবে বোলিংয়ের চেয়ে ব্যাটিংয়ে বেশি মনোযোগ দিতে দেখা গেছে মুর্শিদা, জ্যোতি, তাজ নেহারদের। ব্যাটারদের রান খরা কাটাতেই এই বাড়তি মনোযোগ। ম্যাচের আগ পর্যন্ত আরও সেশন পাচ্ছে টাইগ্রেসরা। সেগুলোকে কাজে লাগিয়ে ব্যাটারদের চ্যালেঞ্জ থাকবে বাকি 2 ম্যাচে উইলো থেকে রান বের করার। প্রথম 2 ম্যাচে ব্যাটিংয়ে চরম ব্যর্থতার পরিচয় দিয়েছেন ব্যাটাররা। দলকে ভালো শুরু এনে দিতে পারছেন না সাথী রানী দিলারা আক্তাররা। মিডল অর্ডারেও ধারাবাহিকতা ধরে রাখতে পারছেন না কেউ। সবশেষ ম্যাচে সোবহানা মোস্তারি 44 রানের ইনিংস খেললেও তা ছিল ধীর গতির। তাই ওয়েস্ট ইন্ডিজকে হারাতে হলে বড় স্কোর গড়তে হবে টাইগ্রেসদের। এজন্য ব্যাটারদের নিতে হবে বড় ভূমিকা।
অন্যদিকে ব্যাটারদের তুলনায় বেশ ভালো পারফরমেন্স দেখাচ্ছেন বোলাররা। 2 ম্যাচে উইকেট তুলে নেয়ার পাশাপাশি রানও আটকেছেন সমান তালে। নাহিদা, মারুফা, ফাহিমারা ইংল্যান্ডের মতো শক্তিশালী ব্যাটিং লাইনআপকেও আটকে ফেলেছিলেন 118 রানেই। তৌসিফুল হাসান, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি। সোমবার বিকেল 3টায় মিরপুরের হোম অফ ক্রিকেট বিসিবি কার্যালয়ে জরুরি বোর্ড সভা ডাকেন সভাপতি ফারুক আহমেদ। বোর্ড সভা শেষে ফারুক আহমেদ জানান, ঢাকা এবং ঢাকার বাইরের মাঠ এবং মাঠের ফ্যাসিলিটিস নিয়ে কাজ করছে বিসিবি এবং চলতি বছরের 26 নভেম্বর ক্রিকেট উইন্ডিজের আমন্ত্রণে গ্লোবাল সুপার লিগে অংশ নেবে বিপিএল এর গত আসরের সেমিফাইনালিস্ট রংপুর রাইডার্স। দেশের মাটিতে সাকিবের অবসর প্রসঙ্গেও শুনিয়েছেন ইতিবাচক কথা। আল মাহমুদ ফাহিম জানাচ্ছেন বিস্তারিত। ক্রিকেট বোর্ডের দায়িত্ব নেয়ার পর থেকেই বেশ তৎপর নয়া সভাপতি ফারুক আহমেদ। এর মধ্যেই করেছেন 3টি বোর্ড সভাও। সোমবার বিকেল 3টায় মিরপুরের হোম অফ ক্রিকেটে বিসিবি কার্যালয়ে জরুরি বোর্ড সভা ডাকেন সভাপতি ফারুক আহমেদ। গেলবারের মতো এবারের বৈঠক নিয়েও আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেয়নি বিসিবি। অনেকটা নীরবেই এই বৈঠকের আয়োজন করেছে বোর্ড। সামনেই শুরু হচ্ছে ঘরোয়া ক্রিকেটের ব্যস্ত মৌসুম। দ্রুতই শুরু হবে এনসিএল, বিপিএল ও ডিভিশনাল ক্রিকেট লিগগুলো। বোর্ড সভা শেষে সভাপতি ফারুক আহমেদ জানান, ঢাকা এবং ঢাকার বাহিরের মাঠ এবং মাঠের ফ্যাসিলিটিস নিয়ে কাজ করছে বিসিবি। আমাদের লিগ শুরু হতে যাচ্ছে, সেকেন্ড ডিভিশন, থার্ড ডিভিশন, ফার্স্ট ডিভিশন, এই লিগগুলো হবে। সো ওগুলোর ব্যাপারে আমাদের মাঠের ব্যাপারে আমরা আলোচনা করেছি। চলতি বছরের 26 নভেম্বর ওয়েস্ট ইন্ডিজে মাঠে গড়াতে পারে গ্লোবাল সুপার লিগ। ক্রিকেট উইন্ডিজের আমন্ত্রণে সেখানে অংশ নিতে যাচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের গত আসরের সেমিফাইনালিস্ট রংপুর রাইডার্স, জানিয়েছে বিসিবি সভাপতি ফারুক আহমেদ। আমাদের একটা টিম ওয়েস্ট ইন্ডিজ থেকে একটা অফার পেয়েছে, একটা গ্লোবাল টি20 সুপার লিগ। 5টা টিম নিয়ে খেলা হবে, 5টা দেশ থেকে আসবে, পাকিস্তান, বাংলাদেশ, ওয়েস্ট ইন্ডিজ, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড। ভারত সিরিজ চলাকালীন টেস্ট এবং টি20 ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন সাকিব আল হাসান। দেশের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজ খেলে টেস্ট ক্রিকেটকে বিদায় জানানোর ইচ্ছে প্রকাশ করেছিলেন তিনি। তবে নিরাপত্তার প্রশ্নে তার দেশে ফেরা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। দেশে ফিরতে এবং পুনরায় দেশ ছাড়তে নিরাপত্তা চেয়েছিলেন সাকিব। টাইগার এই অলরাউন্ডারের দেশে ফিরে অবসর নেওয়া ইস্যুতে ফারুক আহমেদ জানালেন ইতিবাচক কথা। সাকিবের সাথে আমার যোগাযোগ হয়েছে, সাকিবের খুব ভালো সম্ভাবনা আছে বাংলাদেশ থেকে রিটায়ার করার। এর আগে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদও সাকিবের অবসর নিয়ে ইতিবাচক মন্তব্য করেছিলেন। আল মাহমুদ ফাহিম, দেশ টিভি, ঢাকা। ফুটবল ফেডারেশন নির্বাচনী তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পর আলোচিত নির্বাচনের তফসিল এটি। 26 অক্টোবর হতে যাওয়া নির্বাচনের আনুষ্ঠানিকতা শুরু হবে 9 অক্টোবর মনোনয়নপত্র বিতরণের মধ্য দিয়ে। 133 জন ভোটার বেছে নেবে আগামী 4 বছরের জন্য ফুটবলের ভবিষ্যৎ অভিভাবক হতে যাওয়া 21 জনের কমিটি। রাফিউল ইসলাম রাতুল জানাচ্ছেন বিস্তারিত। বাফুফে নির্বাচনী তফসিল ঘোষণার মধ্য দিয়ে স্বস্তি ফিরল দেশের ফুটবলে। 26 অক্টোবর নির্বাচনের দিন আগেই চূড়ান্ত। এবার গুরুত্বপূর্ণ দিনগুলোর কার্যক্রম ঘোষণা করলেন নির্বাচন কমিশনার। নির্বাহী কমিটি ভোটের তারিখ নির্ধারণ করেছে 26 অক্টোবর। 9 অক্টোবর মনোনয়নপত্র বিতরণের মধ্য দিয়ে শুরু হবে এই আনুষ্ঠানিকতার। এরপর 14 ও 15 তারিখ মনোনয়নপত্র দাখিলের পর 16 তারিখ হবে মনোনয়ন যাচাই বাছাই। 19 অক্টোবর সারাদিন ও 20 অক্টোবর দুপুর পর্যন্ত করা যাবে মনোনয়ন প্রত্যাহার। সেদিনই প্রকাশ করা হবে চূড়ান্ত প্রার্থী তালিকা। 19 তারিখ সকাল 11টা থেকে বিকেল 5টা এবং 20 তারিখ সকাল 11টা থেকে বিকেল 2টা। যেদিন 2টা পর্যন্ত সেদিনই বিকেল 3টায় আমরা চূড়ান্ত তালিকা প্রকাশ করব। মনোনয়নপত্রের দামেও আনা হয়নি কোনো পরিবর্তন। আগের মতোই সভাপতি পদের জন্য 1 লাখ, সিনিয়র সহসভাপতি পদের জন্য 75,000, সহসভাপতি পদের জন্য 50,000 ও সদস্য পদের জন্য 25,000 টাকা নির্ধারণ করা হয়েছে। বাংলাদেশের যে কোনো নাগরিক নির্বাচনী বিধি মেনে এই নির্বাচনে অংশ নিতে পারবে, তবে আদালতে দণ্ডপ্রাপ্ত হওয়া যাবে না। বয়স হতে হবে কমপক্ষে 25, ম্যাক্সিমাম 72। বাংলাদেশে নিবাসী হতে হবে। কোনো আদালত কর্তৃক দণ্ডপ্রাপ্ত, ফৌজদারি মামলায় দণ্ডপ্রাপ্ত হলে হবে না এবং ফুটবল খেলার সঙ্গে সম্পৃক্ততার প্রমাণ থাকতে হবে। 133 জন ভোটার বেছে নিবে 21 জনের কমিটি, যেখানে 1 জন সভাপতি, 1 জন সিনিয়র সহসভাপতি, 4 জন সহসভাপতি ও সদস্য বাকি 15 জন। বাফুফে নির্বাচনের প্রচারণাকে কেন্দ্র করে নিষেধাজ্ঞাগুলো স্মরণ করিয়ে দিয়েছেন নির্বাচন কমিশন। মিছিল, শোভাযাত্রা, মাইকিং, পোস্টারিং করা যাবে না, তবে লিফলেট বিতরণ করা যাবে।
26 অক্টোবর 5 তারকা হোটেল ইন্টারকন্টিনেন্টালে হবে বহুল আলোচিত বাফুফে নির্বাচন। রাফিউল ইসলাম রাতুল, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি। এ পর্যায়ে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরো একবার। ময়মনসিংহে প্লাবিত নতুন নতুন গ্রাম, শেরপুরে পানি কমে আসায় স্পষ্ট হচ্ছে ক্ষত চিহ্ন। জামালপুরে শহর রক্ষা বাঁধে ভাঙন। অধ্যাপক আলী রিয়াজকে প্রধান করে 9 সদস্যের পূর্ণাঙ্গ সংবিধান সংস্কার কমিশন গঠন, প্রজ্ঞাপন জারি, 90 দিনের মধ্যে দিতে হবে প্রতিবেদন। বিশ্বের প্রভাবশালী মুসলিম ব্যক্তিদের তালিকায় ডক্টর মোহাম্মদ ইউনূস রয়েছেন শীর্ষ 50, জায়গা পেলেন আরও 2 বাংলাদেশ। বিদেশে বসে ষড়যন্ত্রের মাধ্যমে দেশে অস্থিরতার চেষ্টা করছেন শেখ হাসিনা, অভিযোগ বিএনপির। দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি। লালমনিরহাটে নির্বাহী ম্যাজিস্ট্রেট উর্মি সাময়িক বরখাস্ত, রংপুরের শহীদ আবু সাইদকে নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি। এবং 3 মামলায় 48 বছরের কারাদণ্ড কাঁধে নিয়েও বহাল তবিয়তে 16 বছর পার করেন ওরিয়ন গ্রুপের মালিক ওবায়দুল। এখনো ঝুলছে 14টি মামলা। এই ছিল এখনকার সংবাদ সকাল। পরের বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। এছাড়া দেশ টিভির সর্বশেষ সব খবর পেতে ভিজিট করুন www.desh.tv। ফেসবুকে আমাদের সঙ্গে যুক্ত থাকুন দেশ টিভি অথবা দেশ টেলিভিশন পেজে। সর্বশেষ সব ভিডিও পেতে ইউটিউবে আমাদের হ্যান্ডেল @দেশ টেলিভিশন অথবা @দেশ টিভি নিউজ লিখে সার্চ করুন। ধন্যবাদ সবাইকে।